আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ, রাইট? একটু ঘাড় নেড়ে বা হাত তুলে বলো। হ্যাঁ, ওকে। আগের দিনকে প্রাইমারিলি আমরা হচ্ছে গিয়ে আধুনিক জীববিজ্ঞানের বিভিন্ন প্রয়োগগুলো নিয়ে কথা বলেছিলাম। তোমরা মাইক্রোফোনটাকে অফ করে দিতে পারো এখন। আজকে বেসিক্যালি সেরকমই একটা দুটো প্রয়োগের উদাহরণ হিসাবে আমরা দেখব। তোমরা কতটা জানো আমি জানি না, কিন্তু যে সমুদ্রে যখন তেল একটা দেশ থেকে আরেকটা দেশে নিয়ে যাওয়া হয়, তার জন্য বিশাল বড় বড় বেশ কিছু জাহাজ হয়, যেগুলো কি করে তেলটাকে ক্যারি করে নিয়ে যায়, বহন করে একটা দেশ থেকে আরেকটা দেশে নিয়ে যায়। বা এমনকি একটা জাহাজ যখন অনেক দূরের জন্য যাত্রা শুরু করে, তখন তাকে যথেষ্ট জ্বালানি মজুত করে রাখতে হয়। মানে প্রচুর তেল হচ্ছে কি জাহাজের ভেতরে থাকে, এমনি যে কোনো বড় ধরনের কন্টেনার শিপ হলেও সেগুলোতেও। এরকমই কি একটা ঘটনা ঘটেছিল, যেখানে কি হয়, আহ, বেশ কিছু দুর্ঘটনার ফলে এই রকম তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছিল। বেশ কিছু যুদ্ধের সময় এরকম ঘটনা ঘটেছিল। বা অনেক সময় হচ্ছে গিয়ে যখন প্রচন্ড কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় জাহাজের, তো সেই সময়তে যেটাতে হচ্ছে গিয়ে ডুবে গেল বা কোনোভাবে ব্রেকেজ হলো বা লিক হলো, তখন সেই তেলটা কি হয় সমুদ্রে ছড়িয়ে পড়ে। এবং এই সমুদ্রে ছড়িয়ে পড়ার ফলে মেন যেটা সমস্যা হয়, সেই যে তেলটা যে থকথকে, সেটা তো অবভিয়াসলি জলের সাথে মিশছে না। তাহলে সেটা সমুদ্রের ওপরে, জলের ওপরে ভাসতে থাকে। এবং সেই ভেসে থাকার ফলে কি হয়, সেইগুলোতে যেমন মাছেদেরকে জলের ওপরে এসে অক্সিজেনের আদান প্রদান করতে অসুবিধা হয়, ঠিক একই রকম বিভিন্ন সামুদ্রিক যে পাখি রয়েছে, সেই পাখিগুলো যখন হচ্ছে কি সমুদ্রে নামছে, তাদের ডানায় সেই তেলটা আটকে যায় পালকের সাথে। এবং আলটিমেটলি তারা আর তখন উঠতে পারে না। এবং এই করতে করতে একটা আমাদের, তোমরা জৈব বাস্তুতন্ত্রের কথা শুনেছো, বিভিন্ন প্রজাতি স্পিসিসের কথা জানো, এরকম বেশ কিছু প্রজাতির বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হচ্ছিল, ক্ষতি হচ্ছিল, এবং তারা মারা যাচ্ছিল। তো সেইটা কি করে তেলটাকে সরানো যায়, তার জন্য বিভিন্ন ম্যানুয়াল পদ্ধতি রয়েছে, তার জন্য বেশ কিছু সেটাকে কিভাবে কালেক্ট করা যায় সেগুলো সমুদ্রের পাড়ে এসে জমতে শুরু করে। তো এটা প্রচুর সমস্যা। তো সেখানে বায়ো রেমেডিয়েশন বলে একটা পদ্ধতি আছে, প্রযুক্তি, যেটার এই সমস্যাটা সমাধানের জন্য যার নাম সবার আগে উঠে আসে, তিনি হচ্ছেন প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী। খুব বেশি দূরের নয়, উনি ইউএসএ তে হচ্ছে কি ওনার গবেষণা বা পুরো জীবনকাল, রিসেন্টলি মানে বেশ কয়েক বছর আগে উনি মারা গেছেন। আর কিন্তু ওনার মূলত গবেষণাটা ছিল ব্যাকটেরিয়ার উপরে। এবং উনি এমন একটা ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন, যে ব্যাকটেরিয়াটা কি করতে পারে, এই তেলটাকে তাড়াতাড়ি ভেঙে দিতে পারে। বা ধরে নাও সহজ ভাষায়, সেই ব্যাকটেরিয়াটা সেই তেলটাকে খেয়ে নিচ্ছে। ঠিক আছে? কিভাবে? তো এই কারণে প্রফেসর আনন্দমোহন চক্রবর্তীকে আরেকটা নামেও ডাকা হয়। ওনার নাম হচ্ছে কি প্রফেসর সিউডোমোনাস বলা হয়। প্রফেসর সিউডোমোনাস। কারণ ব্যাকটেরিয়াটা উনি যেটা আবিষ্কার করেছিলেন, সেটার নাম হচ্ছে গিয়ে সিউডোমোনাস থেকে। কি করেছিলেন উনি, একটা সুপার বাগ তৈরি করেছিলেন, যেটা পেট্রোলিয়ামকে কি করতে পারে, ডিগ্রেড করতে পারে। দ্যাট ক্যান ডিগ্রেড পেট্রোলিয়াম। ডিগ্রেড মানে ভেঙে দিতে পারে পেট্রোলিয়ামকে। সেটা কিভাবে করেছিলেন? উনি সিউডোমোনাস পুটিদা নামক একটা যে ব্যাকটেরিয়া রয়েছে, ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে, প্লাজমিড থাকে। যেমন আমাদের কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় জালক থাকে, সেরকম সিউডোমোনাস পুটিডার ভেতরে যে প্লাজমিডটা ছিল, সেই প্লাজমিডটায় উনি বেশ কিছু পরিবর্তন করেছিলেন। কি ধরনের পরিবর্তন? উনি সেই প্লাজমিডটার মধ্যে আরো চারটে অন্যান্য ব্যাকটেরিয়ার প্লাজমিডকে ঢুকিয়ে দিয়েছিল, যেটা কি করতে পারে, খুব সহজেই হাইড্রোকার্বনকে ডিগ্রেড করতে পারে। কারণ পেট্রোলিয়ামের মধ্যে প্রচুর হাইড্রোকার্বন, হাইড্রোজেন, সেখান থেকে হাইড্রো ধরে নাও,
আর কার্বন এরকম অজস্র হাইড্রোজেন আর কার্বনের বন্ডিং থাকে। তো সেই হাইড্রোকার্বন গুলোকে কি করতে পারে সিউডোমোনাস পুটিডা খুব সহজেই ভেঙে দিতে পারে। তাহলে কি হচ্ছে, যদি ভেঙে দেয় একটা তেলের মধ্যে যে হাইড্রোকার্বন, তার যে গঠনগত রাসায়নিক যে গঠনটা, সেই রাসায়নিক গঠনটাই হচ্ছে কি ভেঙে যাচ্ছে। তাহলে সেই পেট্রোলিয়ামটা আর পেট্রোলিয়াম থাকছে না, সেটা হচ্ছে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই পেট্রোলিয়াম যেখানে যেখানে এরকম অয়েল স্পিল বলা হয় কথাটা, যেখানে যেখানে অয়েল স্পিল হয়েছিল, সেখানে সেখানে উনি ওই সিউডোমোনাস পুটিডা নামক ব্যাকটেরিয়াটাকে ছড়িয়ে দেওয়া হতো জলের উপরে। এবং সেই সিউডোমোনাস পুটিডা কি করত, সেই ব্যাকটেরিয়াটা হচ্ছে গিয়ে সেই তেলটাকে ডিগ্রেড করে দিত, সেই পেট্রোলিয়ামটাকে। তার ফলে সমুদ্রের জল, যেটা তেলের দ্বারা দূষিত হচ্ছিল, বিভিন্ন মাছেদের ক্ষতি করছিল, পাখিদেরকে ক্ষতি করছিল, মারা যাচ্ছিল তারা, সেই ঘটনাটা হচ্ছে গিয়ে অনেকটাই কমিয়ে আনা সম্ভব হলো। কারণ তেলের ওপরে বড় বড় আরব সাগর বা প্রশান্ত মহাসাগর, বিভিন্ন সাগরে তো গিয়ে তুমি অন্য কোনো পদ্ধতিতে তেলটাকে কালেক্ট করাটা অনেক বেশি ডিফিকাল্ট। বিভিন্ন পদ্ধতি চেষ্টা করা হয়েছিল কিভাবে সেই তেলটাকে হচ্ছে গিয়ে ওপর থেকে সরানো যায়, জলের ওপরে ভাসছে এবং ছড়িয়েই পড়ছে ক্রমাগত। কিন্তু এই পদ্ধতিটা খুবই কার্যকর বলে দেখা গিয়েছিল। সেই কারণে ওনার নাম হচ্ছে গিয়ে, ওনাকে নিক নেম বলা হয়, সাইন্টিফিকের ডাক নাম হচ্ছে গিয়ে প্রফেসর সিউডোমোনাস। সিউডোমোনাস কি, PSEUDOMONS, যে সিউডোমোনাস পুটিডা ব্যাকটেরিয়ার প্রথম নামটা থেকে প্রফেসর সিউডোমোনাস বলা হয়। ওনার অজস্র, ওনার ক্যান্সার বায়োলজিতে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রোটিনের আবিষ্কার রয়েছে। খুব সম্ভবত নামটা P53 বলে একটা নাম আছে প্রোটিন, যেটা উনি আবিষ্কার করেছিলেন, এবং যেটা থ্রু দিয়ে ক্যান্সার কোষগুলোকে হচ্ছে কি নিয়ন্ত্রণ করা যায় বা ধ্বংস করে ফেলার একটা রাস্তা খুঁজে পাওয়া যায়। তো হি ইজ প্রফেসর আনন্দমোহন চক্রবর্তী, একদম পশ্চিমবঙ্গের কলকাতা ইউনিভার্সিটিরই এক সময়কার ছাত্র ছিলেন। পরবর্তীকালে উনি ইউএসএ তে ইলিনয়েস, মোস্ট প্রবলি ইলিনয়েস না ওয়াইও, আমি ঠিক ইউনিভার্সিটির নামটা ভুলে যাচ্ছি, কোন একটা ইনস্টিটিউটে উনি হচ্ছে গিয়ে ছিলেন বহু মানে জীবনকালে। এরকমই বায়ো রেমেডিয়েশনের আরেকটা উদাহরণ আমরা চট করে দেখে নিই। তোমরা হয়তো, এই গল্পগুলো বলার মেন উদ্দেশ্যটা হচ্ছে, তোমরা কম্পিউটার থেকে একটু মাইকটাকে অফ করে দাও। হ্যাঁ, ইকো হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, আরেকটা বায়ো রেমেডিয়েশনের হচ্ছে গিয়ে যে অন্যতম উদাহরণ যদি আমরা দেখি, সেটা হচ্ছে বিটি কটন। কি বিটি কটন? মাইক্রোফোনটা বোধহয় আবার অন করা হলো, মাইকটা মানে মিউট করে রাখাটাই বেটার। যখন কিছু বলবে তখন মিউটটাকে আনমিউট করো, আর মাইকটাকে অন করে তখন করো, নাহলে কনস্ট্যান্ট একটা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে আর ইকো হচ্ছে। ওকে, এই যে বিটি বেগুন, তোমরা এখন হয়তো অতটা কতটা শুনেছো জানি না, সরি, বিটি কটন, এটা হচ্ছে কি কটনের কথা হচ্ছে। কি হতো, সমস্যাটা ছিল হচ্ছে কি, যখনই কটনের চাষ করা হচ্ছে, বেশ কিছু মথ হচ্ছে গিয়ে সেগুলোকে আক্রমণ করে, এবং আক্রমণ করে সেই উৎপাদনটাকে হচ্ছে গিয়ে ব্যাঘাত ঘটাচ্ছিল। ঠিক একই ঘটনা বেগুনের ক্ষেত্রেও দেখবে, আগেকার দিনে হয়তো বা এখনো অনেক সময় শুনবে বেগুনে খুব পোকা লাগতো বেগুন চাষে, কিন্তু এখনকার বেগুনে খুব বেশি পোকা চট করে লাগে না। হ্যাঁ, উদাহরণ হিসাবে বলা হয় যে একটা রাসায়নিক প্রয়োগ করা হয়, প্রচুর তেল দেওয়া হয় বেগুনে, তেল, সার, বিভিন্ন ধরনের, যাতে পোকা বা ক্ষতিকারক কেউ প্যারাসাইট এসে সেটাকে ধ্বংস না করতে পারে। সেরকম একটা হচ্ছে কি কটন। তো সেই কটনেতে কি হচ্ছিল, কিছু ইনসেক্ট রয়েছে, কিছু পোকা রয়েছে, কিছু মথ জাতীয়, তারা কি করতো, তারা ওই কটনের গাছটাতে আসতো এবং সেই পাতা বা সেই গাছের যে কটনটা হচ্ছে সেটাকে হচ্ছে কি খেয়ে নিত। তার ফলে সেটা ধ্বংস হয়ে যেত। তো বিজ্ঞানীরা কি করলো, বিজ্ঞানীরা খুব একটা ইন্টারেস্টিং কাজ করলো। ওনারা কি করলেন, দেখো, বিটি কটনে এখান থেকে খেয়ে তারা হচ্ছে গিয়ে লো লেভেল অফ ড্যামেজ উইথ কস্টলি রিলিজ অফ লার্জ নাম্বার অফ স্টেরাইল মথ। ওনারা গাছটার মধ্যে কিছু জেনেটিক প্রযুক্তিকে অ্যাপ্লাই করলেন, এবং অ্যাপ্লাই করার পরে মানে প্রয়োগ করলেন, এবং প্রয়োগ করার পরে কি হলো, সেই মদগুলো যখন এই গাছটার কোনো অংশ খাচ্ছে, সেটার ফুল হোক বা সেটার পাতা হোক, খুব সম্ভবত পাতার ক্ষেত্রেও,
সেটা খাচ্ছে, সেই মদগুলো কি হয়ে যাচ্ছে, স্টেরাইল হয়ে যাচ্ছে। স্টেরাইল মানে সেগুলো প্রজননে অক্ষম হয়ে যাচ্ছে। কারণ কি, বংশ বৃদ্ধির জন্য কি দরকার, পুষ্টির দরকার। যথেষ্ট পরিমাণে খাবার দাবার যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে কি হয়, প্রাণী বা প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কি বংশবিদ্যা। তো ঠিক সেরকমই মথের ক্ষেত্রেও কি হচ্ছিল, যখন ওরা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে, সেই পর্যাপ্ত পরিমাণে খাবারটাকে ওরা কি করছিল, তারপরে ওদের বংশ বিস্তার হচ্ছিল, তারপরে ওরা আরো অনেকগুলো গাছকে আক্রমণ করছিল। এইরকম ঘটনাটা চলতেই থাকছিল। কিন্তু বিজ্ঞানীরা কি করলেন, জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে গাছের মধ্যে একটা সামান্য জিনকে পরিবর্তন করলেন। সেই জিনটা এমন একটা প্রোটিনকে তৈরি করে, সেই প্রোটিনটা বা সেটা যখন ওই মদগুলো, এক মিনিট, সেই মদগুলো যখন খাচ্ছে, তখন কি হচ্ছে, তারা স্টেরাইল হয়ে যাচ্ছে। স্টেরাইল মানে প্রজননে অক্ষম হয়ে যাচ্ছে। তার ফলে তাদের আয়ু যখন শেষ হয়ে গেল, পরবর্তী প্রজন্মে আর নতুন মদ কিন্তু তৈরি হলো না। তাহলে কি হলো, বিটি গঠনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মথের সংখ্যা দেখো কমতে শুরু করছে, তারা খাচ্ছে, তারা হচ্ছে গিয়ে আরো প্রজননে অক্ষম হয়ে পড়ছে, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে লো লেভেল অফ ড্যামেজ, মানে খুবই কম ড্যামেজ হচ্ছে গিয়ে মথের বা এই কটনের ক্ষেত্রে হচ্ছে। তার ফলে কি হলো, চাষিদের ক্ষেত্রে কটনের উৎপাদন বেড়ে গেল। কিভাবে এটা হলো, এটা পিওরলি কিন্তু বায়োলজি বা তোমাদের জীববিজ্ঞানের প্রয়োগের মধ্যে কিন্তু এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ অবদান হিসেবে ধরতে পারো এই ধরনের আবিষ্কারকে। এবং সেই ব্যাকটেরিয়া যেটার থেকে নামটা হয়েছে বিটি, সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে গিয়ে বেসিক্যালি ব্যাসিলাস থুরিনজেনসিস। ওকে, তো এইটা হলো দুটো বায়োরেমেডিয়েশনের আমি উদাহরণ, যেটা অনেকেই জানে কি ধরনের প্রয়োগ। হয়তো অনেক চাষিরাই হচ্ছে কি এগুলো জানে, বা যাদের গ্রামের দিকে বাড়ি তারা হয়তো এটা সম্বন্ধে জানে। কিন্তু আনন্দমোহন চক্রবর্তীর অবদানটা সেটা হয়তো সবাই অতটা পরিচিত নাও হতে পারে, কারণ সেটা অনেকটা উম, একটা আন্তর্জাতিক সমস্যা বলা যেতে পারে, যেটা উনি সলভ করেছিলেন। এক মিনিট। ওকে, তাহলে যদি ধরে নেওয়া যায়, বেসিক্যালি আমরা কেন এই এতগুলো কথা নিয়ে আলোচনা করলাম, তোমাদের হচ্ছে কি আমরা যেটা মেন এবারে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কোষ। এবং কোষ নিয়ে যখনই আলোচনা করতে যাব, তখনই আমাদের যেটা প্রথমে হচ্ছে গিয়ে জানার বিষয় হয়ে পড়ে, যে ছবিটা দেখে হয়তো অনেকেরই হচ্ছে গিয়ে আমরা পোস্ট লাঞ্চের পরবর্তী ক্লাসে এসে গেছি, যে একটা কোষ বা সেই কোষ নিয়ে যে জিনিসটা তৈরি হয়, তার যে উপাদানগুলো, সেখান থেকেই কিন্তু আমাদের অনেক সময় দিনের শুরু হয়। যদি ধরে নিই যে একটা ডিম সেদ্ধ হতে পারে, বা সিম্পল হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে একটা চা, সেটার মধ্যেও তো প্রচুর কোষ রয়েছে। তাহলে এই কোষ যদি দেখি, তাহলে জীবন আমাদের কি থেকে শুরু হয়, লাইফ বিগিনস উইথ সেলস। আমাদের জীবন কিন্তু একটা মাত্র কোষ। তোমরা যদি ইতিহাস বা জীববিজ্ঞানের যে পুরনো ইতিহাসটাও যদি দেখে থাকো, সেখানে তোমরা দেখতে পাবে আমাদের কিন্তু পৃথিবীতে অ্যামিবার কথা হচ্ছে গিয়ে বারবার উঠে আসে, যখন আমরা ইভলিউশন বা আমরা কোথা থেকে এসেছি সেটার কথা আলোচনা করা হয়। একদম খুবই হচ্ছে গিয়ে লোয়ার অ্যানিমাল বলা যেতে পারে, এককোষী একটি জীব, অ্যামিবা। তো সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে বহুকোষী এরকম উন্নত একটি প্রাণী নিজেদেরকে যদি মনে করি, তাহলে সেরকম একটা প্রাণী আমরা হচ্ছে গিয়ে তৈরি হয়েছি। বিভিন্ন ধরনের পশু পাখি উদ্ভিদ ইনক্লুডিং মানুষ, ঠিক আছে। তাহলে সেখানে যদি দেখা যায়, প্রাণীদের ক্ষেত্রেও যেমন হচ্ছে গিয়ে একটা শুক্রাণু এবং ডিম্বাণু যেমন একটা বহুকোষী প্রাণীকে সৃষ্টি করে, ঠিক একই রকম ভাবে একটা বা কয়েকটি কোষ থেকে, যেমন সিম্পল কয়েকটা দানা শস্য থেকে কিভাবে একটা আস্তে আস্তে সেখানে হচ্ছে গিয়ে গাছের কাণ্ড তৈরি হচ্ছে, মূল তৈরি হচ্ছে, পাতা তৈরি হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে যখন, তার মানে নিশ্চয়ই সেখানে আরো অজস্র কোষ তৈরি হচ্ছে। কারণ একটা কোষ তো বেড়ে গিয়ে পুরো জিনিসটা তৈরি করতে পারে না। কোষের সংখ্যাটা, কোষের সাইজ হচ্ছে কি একটা নির্দিষ্ট। তো সেই সাইজটা কিছুটা বাড়লো, কিন্তু বাকিটা হয় কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে।
একটা উদ্ভিদ বা প্রাণীর যে বর্ধনটা বা যে বেড়ে উঠছি আমরা, এটা কিন্তু কোষের বৃদ্ধি, কোষের সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে এই ঘটনাটা ঘটে বেশিরভাগ কোষের ক্ষেত্রে। প্রাণীদের ক্ষেত্রে স্নায়ু কোষটা বাদ দিয়ে। তাহলে আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে কি বায়োলজি বা জীববিজ্ঞান। বায়োস কথাটার মানে হচ্ছে গিয়ে লাইফ, আর লোগোস কথাটার মানে হচ্ছে গিয়ে স্টাডি অফ, মানে পড়াশোনা করা। লাইফ মানে জীবন, যেখানে জীবন নিয়ে পড়াশোনা করা হয় সেই ভাগটা হচ্ছে কি বায়োলজি। তার মধ্যে কি কি শাখা প্রশাখা রয়েছে সেটা আমরা কিন্তু আগের দিনকে আলোচনা করেছিলাম। যেমন ফিজিওলজির কথা হয়েছিল, উদ্ভিদ বিজ্ঞানের কথা হয়েছিল, বোটানি, জুলজি যেটা প্রাণীবিদ্যা, সেখানে হচ্ছে গিয়ে বায়োটেকনোলজি, সেখানে হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স, বিভিন্ন গুলো নিয়ে আলোচনা আমরা করেছি। তাহলে কোষ নিয়ে যখন আলোচনা করছি, তাহলে তোমরা হয়তো জানো বা জানবে বিজ্ঞানী রবার্ট হুক, নামটা শুনেছো আশা করি। কি নাম? রবার্ট হুক। প্রথম ব্যক্তি যিনি মাইক্রোস্কোপের নিচে কি রেখেছিলেন, কর্কের একটা পাতলা টুকরো পরীক্ষা করেছিলেন। এবং উনি যখন পরীক্ষা করেছিলেন সেটা কেমন দেখতে হয় আমি তোমাদের দেখাচ্ছি। সেই কর্কের টুকরোটা দেখতে অনেকটা এরকম ছিল, দেখো। পুরো দেখে মনে হচ্ছিল একটা মৌমাছির চাকের মতো। অজস্র ভাগ 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 করা রয়েছে, তার বাউন্ডারি রয়েছে। এই যে মৌমাছির চাকের মতো, এটা পর্যবেক্ষণ করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। এইটা হচ্ছে কি ওনার গবেষণাপত্র ছিল, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, মাইক্রোগ্রাফিয়া বলে রয়েছে। তো কত সালে উনি আবিষ্কার করেছিলেন? 1665-এ, 1665 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম মাইক্রোস্কোপের নিচে কর্কের একটি পাতলা টুকরো পরীক্ষা করেছিলেন, ওনারই বানানো একটি মাইক্রোস্কোপের বা ম্যাগনিফাইং গ্লাস বা মাইক্রোস্কোপের নিচে। এবং উনি মৌচাকের মতো এটা যে পর্যবেক্ষণ করলেন, কিন্তু এটা উনি যেটা দেখলেন সেটা হচ্ছে গিয়ে মৃত কিছু কোষকে উনি দেখলেন। পরবর্তীকালে উনি সজীব কোষকেও দেখেছিলেন। তাহলে কোষের কথা যখন হচ্ছে, তাহলে আমাদের যেটা একটুখানি জেনে নিতে হবে, একটু ধারণার জন্য আমি তোমাদেরকে হচ্ছে কি আরেকটুখানি পেছনে নিয়ে যাচ্ছি। সেই পেছনটা আর কিছুই নয়, দ্য লেভেল অফ অর্গানাইজেশন ইন অ্যান অর্গানিজম। একটা অর্গানিজম বা একটা যে পুরো আমরা যে অর্গানিজম, হিউম্যান যেমন একটা মানুষ একটা যেমন অর্গানিজম, সেরকমই তার গঠনটা কিরকম, সেই গঠনটা বুঝতে গেলে আমাদের একটুখানি পেছন থেকেই শুরু করতে হবে। সেই পেছনটা কিরকম? ধরে নেওয়া যাক একটা কোষ যখন তৈরি হচ্ছে, তার মধ্যে, ভাবো একটা কোষ, তার ভেতরে কি থাকে? অনেকগুলো কোষ অঙ্গাণু থাকে। সেই কোষ অঙ্গাণুগুলোর মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের মলিকিউল থাকে। ধরে নেওয়া যাক এরকম একটা মলিকিউলের নাম জল, ওয়াটার। সেই মলিকিউলগুলো আবার কি নিয়ে তৈরি হয়? অনেকগুলো অ্যাটম নিয়ে তৈরি হয়। যেমন H2O কি নিয়ে তৈরি? হাইড্রোজেন এবং অক্সিজেন, তাদের অ্যাটম। এবং সেই অ্যাটমগুলোর মধ্যে কি থাকে? মানে অণু, পরমাণু। এবং তারও ভেতরে কি থাকছে? তারও ভেতরে থাকছে বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেল। কেউ বলতে পারবে এরকম পরমাণুর ভেতরে কি থাকে? এনিওয়ান? ক্লাস 9-এ, আমি জানি না এখনো পড়ানো হয়েছে কিনা, কোন একটি স্কুল, মাইক্রোফোনটা অন করে। পরমাণুর মধ্যে কি থাকে? পরমাণু কি নিয়ে তৈরি? এখনো পর্যন্ত যে বিজ্ঞানী আবিষ্কার হয়েছে তার উপরই ভিত্তি করে। এনিওয়ান প্লিজ, মাইক্রোফোন অন করে। আমি একটা উদাহরণ, হিন্ট দিচ্ছি। পরমাণুগুলোর ভেতরে একটা নিউক্লিয়াস থাকে। কোষের নিউক্লিয়াস নয়, ওটা হচ্ছে গিয়ে অ্যাটমের নিউক্লিয়াস বলা হয়। পরমাণুটার হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসে দুটো পার্টিকেল থাকে, ছোট্ট ছোট্ট পার্টিকেল থাকে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে নিস্তড়িত হয়, আর একটা হচ্ছে গিয়ে পজিটিভ বা ধনাত্মক চার্জ যুক্ত হয়। আর সেটাকে সেটার চারিদিকে আরো একটা পার্টিকেল ঘুরতে থাকে, যেটার চার্জ হচ্ছে ঋণাত্মক হয়, নেগেটিভলি চার্জ হয়। কেউ বলতে পারবে এই তিনটে পার্টিকেলের নাম কি কি?
মাইক্রোফোনটা অন করে। আমি হয়েছে কিনা জানি না, ভৌত বিজ্ঞানে হয়তো হয়ে থাকতেও পারে বা হবে হয়তো, বা কেউ একটুখানি পড়াশোনা করেছে আগে, জানে। সেগুলো হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তাহলে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন নিয়ে এই সাব অ্যাটমিক পার্টিকেলগুলো নিয়ে কি তৈরি হয়? অ্যাটম। ওরকমই একটা, দুটো বা তারও বেশি অ্যাটম নিয়ে তৈরি হয় হচ্ছে কি একটা মলিকিউল। এরকম অজস্র মলিকিউল নিয়ে তৈরি হয় হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের অর্গানিলগুলো, কোষ অঙ্গাণুগুলো। অনেকগুলো কোষ অঙ্গাণু, তার সাথে আরো অনেক বিভিন্ন মলিকিউল নিয়ে তৈরি হয় একটা কোষ। সেই কোষ, কোষ নিয়ে তৈরি হয় কলা। কোষ থেকে কি তৈরি হয়? অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় টিস্যু। যেমন উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি একটা হৃৎপিণ্ড, বা একটা বৃক্ক, বা একটা লিভার, যেটা হচ্ছে যকৃৎ। এই ধরনের টিস্যু তৈরি হচ্ছে, বা একটা পেশিকোষ। পেশিকোষ নিয়ে তৈরি হচ্ছে একটা পুরো মাসেলের পেশির বান্ডেল। সেখান থেকে, সরি, টিস্যুটা কলা, সরি, এক একটা পেশিতন্তু। আমি যেগুলো উদাহরণ বললাম সেটা হচ্ছে কি অর্গানে চলে গেল, সেটা হচ্ছে কি যকৃৎ, তারপরে কিডনি। এগুলো হচ্ছে এক একটা অর্গ্যান। সেই অর্গ্যানগুলো নিয়ে যেটা তৈরি হলো হচ্ছে গিয়ে সিস্টেম। বেশ কিছু অর্গ্যান নিয়ে তৈরি হয় সিস্টেম। সিস্টেম বা তন্ত্র, কোষ, কলা, যন্ত্র বা অঙ্গ, তার সাথে হচ্ছে গিয়ে তন্ত্র। তন্ত্রটা কি? যেমন রেচন তন্ত্র তোমরা পড়বে, স্নায়ুতন্ত্র পড়বে, তারপরে হচ্ছে গিয়ে পৌষ্টিক তন্ত্র পড়বে। তো সেরকম বিভিন্ন তন্ত্র, পৌষ্টিক তন্ত্রের মধ্যে তোমরা ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, পাকস্থলী, এগুলো নিয়ে পড়বে। তো সেইগুলো হচ্ছে গিয়ে তন্ত্র। সেখান থেকে অজস্র এরকম অনেকগুলো তন্ত্র নিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে একটা মাল্টি সেলুলার অর্গানিজম। ধরা যাক অনেকগুলো তন্ত্র নিয়ে একটা কুকুর তৈরি হচ্ছে, বা অনেকগুলো তন্ত্র নিয়ে একজন মানুষ তৈরি হচ্ছে, আমাদের ভেতরে সেটা থাকে। এরকম অনেকগুলো মানুষ যখন একত্রে থাকে সেটা হয়তো, বা মানুষগুলোকে একত্রে বলা হয় স্পিসিস, একটা স্পিসিস কি হিউম্যান স্পিসিস। সেখান থেকে পপুলেশন, পপুলেশন থেকে একটা পুরো বাস্তুতন্ত্র তৈরি হয়। সেই বাস্তুতন্ত্রের মধ্যে আবার যদি দেখা হয়, সেটাও কিন্তু পুরোপুরি অ্যাকচুয়ালি তৈরি হয়েছে অজস্র সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে। এইটা হচ্ছে কি আমাদের যদি হায়ারার্কিটা দেখি, মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আমাদের শরীর তৈরি। তার মধ্যে আমাদের অ্যাটম রয়েছে, তার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের মলিকিউল রয়েছে, তার মধ্যে বিভিন্ন কোষ রয়েছে, কলা রয়েছে, বিভিন্ন ধরনের অঙ্গ রয়েছে, এবং সেই অঙ্গগুলো নিয়ে বেসিক্যালি তন্ত্র হচ্ছে, এবং আলটিমেটলি একটা পূর্ণাঙ্গ সুস্থ স্বাভাবিক মানুষ হচ্ছে গিয়ে, বা যে কোনো উদ্ভিদ বা প্রাণী তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের বিষয়গুলো হবে হচ্ছে গিয়ে পরের দিন থেকে আমরা আলোচনা করব কোষ। কোষের ডিটেলে হচ্ছে গিয়ে আমরা আলোচনা করব কোষের পর্দা, কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে, এবং কোষের যে বিভিন্ন হচ্ছে গিয়ে অর্গানিল বা কোষ অঙ্গাণুগুলো রয়েছে, সেই কোষ অঙ্গাণুগুলোর প্রত্যেকটা এবং প্রত্যেকটির কাজ নিয়ে আমরা হচ্ছে কি একটু ডিটেলে আলোচনা করব পরবর্তী ক্লাস থেকে। ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। এনি কোশ্চেন্স, এনি ডাউট? Otherwise you can leave. Okay, thank you everyone. Bye bye, you can leave.